বীরত্ব আর বেদনা, এই দুটো শব্দ শুনলে কি মনে হয়? আপাতদৃষ্টিতে দুটো তো একদম আলাদা, তাই না? কিন্তু আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে একজন ক্রীড়া কিংবদন্তির অবিশ্বাস্য ত্যাগের গল্প একটা গভীর বৈজ্ঞানিক সত্যকে তুলে ধরে, আর সেই সত্যটাই হয়তো আমাদের নিজেদের উন্নতির চাবিকাঠি। আমরা সাধারণত আরাম খুঁজি, তাই না? অস্বস্তি থেকে 10 হাত দূরে থাকতে চাই। কিন্তু একবার ভাবুন তো, যদি সফলতার আসল রহস্যটাই এই অস্বস্তির মধ্যেই লুকিয়ে থাকে? কি হবে যদি ইচ্ছাকৃতভাবে অস্বস্তিকে বেছে নেওয়াই আমাদের বেড়ে ওঠার, নতুন কিছু শেখার আর আরও শক্তিশালী হওয়ার মূল মন্ত্র হয়? চলুন এই ধারণাটা একটু গভীরে গিয়ে দেখা যাক। আসলে অস্বস্তি কিন্তু শুধুই একটা খারাপ লাগার অনুভূতি না, এটাকে বলা যেতে পারে উন্নতির একটা শক্তিশালী হাতিয়ার। আমাদের শরীর এবং মন এমনভাবেই তৈরি যে যখনই আমরা নিজেদের আরামের গণ্ডি থেকে একটু বেরিয়ে আসি, ঠিক তখনই কিন্তু আসল পরিবর্তনটা শুরু হয়। হিউম্যান কম্পিউটার গবেষণায় একটা দারুণ কনসেপ্ট আছে যার নাম হলো ডিসকমফোর্ট ডিজাইন। এর মূল কথা হলো এমন প্রযুক্তি তৈরি করা যা ব্যবহারকারীকে ইচ্ছে করে তার কমফোর্ট জোনের বাইরে ঠেলে দেয়। যেমন ধরুন, একটা ভাষা শেখার অ্যাপ যদি আপনাকে শুধু সহজ শব্দই দিতে থাকে, তাহলে তো শেখাটা এগোবে না, তাই না? কিন্তু অ্যাপটা যদি মাঝে মাঝে একটু কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তখনই কিন্তু আসল উন্নতিটা হয়। তবে এখানে একটা খুব জরুরি বিষয় আছে। অস্বস্তি আর ব্যথা, এই দুটো জিনিস কিন্তু এক না। অস্বস্তি হলো সেই অনুভূতিটা যেটা আমাদের শরীরকে বলে, একটু মানিয়ে নাও, তুমি আরও শক্তিশালী হচ্ছ। যেমন ধরুন, প্রথম দিন জিমে গেলে শরীরে যে একটা হালকা চাপ মেহসুস হয়, অনুশীলনের সাথে সাথে কিন্তু এটা চলে যায়। অন্যদিকে ব্যথা হলো একটা বিপদ সংকেত, এটা শরীরকে বলে থামো, না হলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। এই পুরো প্রক্রিয়াটাকে একটা চক্র বা সাইকেল হিসেবে ভাবা যেতে পারে। দেখুন, প্রথমে আমরা নিজেদের কমফর্ট জোনের বাইরে গিয়ে একটা চাপ তৈরি করি, এর ফলে একটা অস্বস্তি তৈরি হয়, তাই না? এরপর যখন আমরা বিশ্রাম নিই, তখন আমাদের শরীর সেই ক্ষতিটা পুষিয়ে নেয় আর আগের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। ফলাফল, পরের বার ওই একই কাজ করতে গেলে সেটা আর ততটা কঠিন মনে হয় না। এভাবেই কিন্তু আমরা ধীরে ধীরে উন্নতি করি। তো এই যে এত থিওরি আলোচনা করলাম, চলুন এবার এটাকে বাস্তব জীবনের এক হিরোর গল্পের সাথে মিলিয়ে দেখি। এমন একজন মানুষ যিনি এই অস্বস্তিকেই তার জীবনের সঙ্গী বানিয়ে ফেলেছিলেন। হ্যাঁ, আমি বলছি বাংলাদেশের ক্রিকেট আইকন মাশরাফি মুর্তজার কথা। 2018 সালের কথা। রাজনীতিতে যোগ দেওয়ার সময় মাশরাফি এই কথাটা বলেছিলেন। এটা কিন্তু শুধু একটা সাধারণ উক্তি না, এর মধ্যে তার যে একটা নিজস্বতা, তার যে বিনয়ী চরিত্র, সেটার একটা দারুণ প্রতিফলন দেখা যায়। তিনি বোঝাতে চেয়েছিলেন তিনি অন্য কারো ছায়া নন, তিনি শুধাই মাশরাফি। তার ক্যারিয়ারের দিকে একবার তাকানো যাক। 220টা ওয়ানডে ম্যাচ, 270টা উইকেট আর প্রায় 1800 রান। এই সংখ্যাগুলি বলে দেয় কেন তিনি বাংলাদেশে ক্রিকেটের অন্যতম সেরা একজন কিংবদন্তি। কিন্তু এই সংখ্যাগুলোর আড়ালে যে গল্পটা লুকিয়ে আছে সেটাই আসল, আর সেই গল্পটা হলো অস্বস্তির সাথে তার এক অসম লড়াইয়ের গল্প। একবার ভাবুন, 7বার হাঁটুতে বড় অপারেশন হয়েছে, তারপরও তিনি দেশের জন্য খেলা থামাননি। এই যে একটা ছেড়ে না দেওয়ার মানসিকতা, এটাই তাকে একজন সাধারণ খেলোয়াড় থেকে এক সত্যিকারের বীরে পরিণত করেছে। কিন্তু গল্পটা এখানেই শেষ না। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল, মাশরাফির এই ত্যাগের গল্পটা এখন আর শুধু ক্রিকেট মাঠের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটা এখন পৌঁছে গেছে ক্লাসরুমে, বইয়ের পাতায়। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। তার এই যে এত কষ্ট সহ্য করে, এত ব্যথা নিয়েও দেশের জন্য খেলে যাওয়া, এই কাহিনীটাকেই সাহসিকতার একটা দুর্দান্ত উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে পরের প্রজন্মের কাছে। এই যে দেখুন, সাহসীদের ডায়েরি নামের এই বইটা, এখানেই মাশরাফির গল্পটা যোগ করা হয়েছে। এই বইটার উদ্দেশ্যই হল তরুণদের আত্মবিশ্বাসী আর সাহসী করে তোলা। গ্লাসগো ইউনিভার্সিটির একটা পিএইচডি গবেষণায় এই বেলিটা নিয়ে পরিষ্কারভাবে বলা হয়েছে। এখানে মাশরাফির গল্পটা তুলে ধরার মূল কারণ হল এটা দেখানো যে দেশের জন্য কীরকম অসহ্য যন্ত্রণা সহ্য করেও খেলা চালিয়ে যাওয়া যায়। তাকে এখানে সাহসিকতার এক মূর্ত প্রতীক হিসাবেই দেখানো হচ্ছে। কিন্তু এখানেই গল্পটা একটা জটিল দিকে মোড় নেয়। যখন একজন হিরোর ত্যাগ পাঠ্যবইয়ের অংশ হয়ে যায়, তখন সেটা কি শুধুই অনুপ্রেরণা হয়ে থাকে, নাকি নতুন প্রজন্মের জন্য একটা বিশাল প্রত্যাশার বোঝা হয়ে দাঁড়ায়? প্রশ্নটা হচ্ছে, অনুপ্রেরণা আর অসম্ভব একটা বোঝার মধ্যে সূক্ষ্ম রেখাটা ঠিক কোথায়? আমরা যখন দেখি একজন মানুষ এতটা কষ্ট সহ্য করছেন এবং সেটাকে মহিমান্বিত করি, তখন কি আমরা না জেনেই তরুণদের এই বার্তাটা দিচ্ছি যে দেশের সেবা করতে হলে নিজের শরীর আর মনের সুস্থতাকে বিসর্জন দেওয়াই স্বাভাবিক? আর ঠিক এই উদ্বেগটাই তুলে ধরা হয়েছে ওই একাডেমিক গবেষণায়। সেখানে বলা হচ্ছে, মাশরাফির মতো এমন আত্মত্যাগকে স্বাভাবিক হিসাবে দেখানোটা বেশ সমস্যাজনক, কারণ এটা তরুণ প্রজন্মের উপর একটা অদৃশ্য চাপ তৈরি করতে পারে যে তাদেরও নিজেদের স্বাস্থ্যের কথা না ভেবে দেশের জন্য ত্যাগ স্বীকার করতে হবে।
তাহলে শেষ প্রশ্নটা এটাই, মাশরাফির মতো হিরোদের ত্যাগ, তাদের লড়াই, এগুলো অবশ্যই শ্রদ্ধার যোগ্য, কিন্তু আমরা কিভাবে তাদের এই আত্মত্যাগকে সম্মান জানাব, কিন্তু সেটাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বাধ্যতামূলক মানদণ্ড বা এক্সপেকটেশন হতে দেব না। এই ভারসাম্যটা খুঁজে বের করাটাই হয়তো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।